বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন এক অভূতপূর্ব পালাবদলের হাওয়া বইছে, ঠিক তখনই দেশের অন্যতম বৃহৎ এবং বিতর্কিত রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ নেতৃত্বে ঘটল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। 2026 থেকে 2028 কার্যকালের জন্য দলটির আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ড. শফিকুর রহমান। এই খবরটি কেবল জামায়াতের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ না, বরং জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে একটা সুদূর প্রসারী প্রভাব নিয়ে বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ড. শফিকুর রহমানের এই পুনর্নির্বাচিত কি কেবলই একটি ধারাবাহিকতার রক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে জামায়াতের 85 বছরের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত? তাকে ঘিরে যে প্রশ্নটি এখন সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে তা হল, তিনি কি জামায়াতে ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আমির? এই প্রশ্নটির উত্তর খোঁজার আগে জামায়াতের এই নির্বাচন প্রক্রিয়ার দিকে একবার নজর ফেরানো প্রয়োজন। এটি কোনো সাধারণ সম্মেলন বা কণ্ঠভোটের নির্বাচন না। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সর্বোচ্চ পর্যায়ের সদস্যরা, যারা রোকন হিসেবে পরিচিত, তাদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই ফলাফল ঘোষণা করেন। গত 9 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এক দীর্ঘ প্রতিক্রিয়ার মাধ্যমে সারা দেশের রোকনদের কাছ থেকে গোপন ব্যালট ভোট সংগ্রহ করা হয়। এরপর একটি দায়িত্বপ্রাপ্ত টিম অত্যন্ত সতর্কতার সাথে সেই ভোট গণনা সম্পন্ন করে। অবশেষে 1 নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে দেখা যায় সর্বোচ্চ সংখ্যক রোকনের আস্থা অর্জন করে ড. শফিকুর রহমান পুনরায় আমির নির্বাচিত হয়েছেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি জামায়াতের অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিচায়ক হলেও এর ফলাফল জন্ম দিয়েছে অসংখ্য বিতর্ক এবং আলোচনা। অনেকেই ধারণা করছেন তিনি পরবর্তী আমির হবেন, কিন্তু তার এই বিজয়কে ঘিরে যে উচ্ছ্বাস এবং প্রত্যাশা তৈরি হয়েছে তা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। ড. শফিকুর রহমানকে কেন ইতিহাসের শ্রেষ্ঠ আমির হিসেবে বিবেচনা করা হচ্ছে, সে দাবির পেছনে রয়েছে বেশ শক্তিশালী যুক্তি। তার কার্যকালেই বাংলাদেশে এমন এক রাজনৈতিক পট পরিবর্তনের সাক্ষী হয়েছে যাকে তার সমর্থকরা জুলাই বিপ্লব এবং ফ্যাসিবাদের পতন হিসেবে আখ্যা দিয়েছে। এই ক্রান্তিকালে জামায়াতে ইসলামী জনগণের পক্ষে এক দৃঢ় এবং সঠিক অবস্থান নিতে সক্ষম হয়েছিল বলে মনে করা হয়। এই বিপ্লবে জামায়াতের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে অনেকে দলটিকে এই পরিবর্তনের অন্যতম নায়ক বা হিরো হিসেবেও দেখছেন। সমর্থকদের মতে এই একটি ঘটনায় জামায়াতের রাজনৈতিক ইতিহাসে একটা নতুন মাত্রা যোগ করেছে। একসাথে যুক্ত হয়েছে 71-এর দায়মুক্ত বা প্রায়শ্চিত্তের মতো একটা স্পর্শকাতর বিষয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই জামায়াতে ইসলামের বিরুদ্ধে 71-এর ভূমিকা নিয়ে যে ঐতিহাসিক অভিযোগ রয়েছে তা দলটির জন্য একটি বড় অন্তরায় ছিল। ড. শফিকুর রহমানের নেতৃত্বেই জামায়াতে ইসলামী সেই ভুলের জন্য প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে। তার সমর্থকদের দৃষ্টিতে এটি শুধু একটি রাজনৈতিক কৌশল ছিল না, বরং ছিল 71-এর ভুলের এক ঐতিহাসিক প্রায়শ্চিত্ত। তারা মনে করে 1971 সালে জামায়াত যে ভুল করেছিল, ভুলের 2024 সালে এসে সেই ভুলের দায় থেকে জাতিকে মুক্তি দেওয়ার একটি আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে তার নেতৃত্বাধীন জামায়াত। এই একটি পদক্ষেপই ড. শফিকুর রহমানকে জামায়াতের নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার পথে একটা বিশাল লাফ দিয়েছেন বলেই মনে করা হয়। তার শ্রেষ্ঠতার দাবির সপক্ষে আরও একটি বড় যুক্তি হল, তার সময়ে জামায়াতের আদর্শে বিশ্বাসী ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ বিজয় ছিল এক অভাবনীয় ঘটনা। শুধু তাই না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে শিবির ভূমিধস বিজয় অর্জন করেছে। শিবিরের এই অপ্রতিদ্বন্দ্বী উত্থানকে ড. শফিকুর রহমানের নেতৃত্বে পরোক্ষ ফসল হিসেবেই দেখা হয়। বিশ্লেষকদের মতে ছাত্র রাজনীতিতে এই সাফল্য প্রমাণ করে যে জামায়াতে আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং এর ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে, যা অতীতের কোনো আমিরের সময় এতটা দৃশ্যমান ছিল না। এই সমস্ত অর্জনের সম্মিলিত ফলাফল হিসেবেই বলা হয় জামায়াতে ইসলামী তার 85 বছরের সুদীর্ঘ ইতিহাসে ড. শফিকুর রহমানের নেতৃত্বেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ভারতবর্ষের অবিভক্ত জামায়াতে ইসলামী থেকে শুরু করে পাকিস্তান এবং বাংলাদেশের জামায়াতের ইতিহাস অনেক প্রভাবশালী ও হেভিওয়েট আমির এসেছেন এবং গিয়েছেন। মওলানা মাদুদি, গোলাম আজম, মতিউর রহমান নিজামীর মতো ব্যক্তিত্বরা জামায়াতকে আদর্শিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করলেও গণতান্ত্রিক নির্বাচনে ভোটের রাজনীতি জামায়াতকে ক্ষমতার এতটা কাছাকাছি নিয়ে আসতে পারেনি কেউ। পাকিস্তান বা ভারতেও জামায়াতে ইসলামী কখনো মূলধারার রাজনীতিতে এতটা প্রভাব ফেলতে পারেনি যতটা ড. শফিকুর রহমানের সময় বাংলাদেশে সম্ভব হয়েছে বলে দাবি করা হয়। তার সময় প্রথমবারের মতো একটি ধারণা তৈরি হয়েছে যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতে ইসলামী কেবল সরকার গঠনের নির্ণায়ক ভূমিকা রাখবে না, বরং ক্ষমতায়ও যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডক্টর শফিকুর রহমানকে ঘিরে প্রথমবারের মতো জনমনে এমন একটি পারসেপশন তৈরি হয়েছে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। অতীতে জামায়াতের কোনো আমিরকে নিয়ে এমন সম্ভাবনা হয়নি। এই ধারণাটি তাকে অন্য সকল আমিরের চেয়ে আলাদা করেছে, শ্রেষ্ঠত্বের দাবিকে আরও জোরালো করেছে। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে 85 বছরের ইতিহাসে ডক্টর শফিকুর রহমানই যে শ্রেষ্ঠ আমির তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই গল্পের শেষ না। শ্রেষ্ঠত্বের এই ধারণাটি কি এতটাই সরল? এখানেই প্রবেশ করে এক গভীর বিশ্লেষণ। শ্রেষ্ঠত্বের এই বিতর্ককে সঠিকভাবে বুঝতে হলে ইসলামের ইতিহাসের দিকে তাকাতে হবে, বিশেষ করে খোলাফায়ে রাশেদিনের 4 খলিফার দিকে। জুমার খুতবায় ইমামরা প্রায়শই 4 খলিফার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। যেমন বলা হয়, উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর বিধান বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, সবচেয়ে লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাসক হিসেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে যোগ্যতা ছিল তা অন্য কারো ছিল না। আবার জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দূরদর্শিতা ও দৃঢ়তা ছিল তা অতুলনীয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামী সাম্রাজ্যে যে বিশাল সম্প্রসারণ ঘটেছিল, কিংবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞা ও জ্ঞান, এগুলো প্রত্যেককেই নিজ নিজ ক্ষেত্রে অন্যান্য শ্রেষ্ঠতা দান করেছে। তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ, কিন্তু তাদের শ্রেষ্ঠত্বের ক্ষেত্র ছিল ভিন্ন ভিন্ন। এই মানদণ্ড যদি জামায়াতে ইসলামীর আমিরদের মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তবে চিত্রটি সম্পূর্ণ পাল্টে যায়। তখন আরেকজনকে শ্রেষ্ঠ ঘোষণা করে বাকিদেরকে খাটো করার সুযোগ থাকে না। মাওলানা মাওদুদী থেকে শুরু করে ডক্টর শফিকুর রহমান পর্যন্ত প্রত্যেক আমিরেই নিজস্ব কিছু শক্তিশালী দিক ছিল, যা অন্যদের মধ্যে ছিল না। আবার প্রত্যেকেরই কিছু দুর্বলতাও ছিল। মাওলানা সাইদ আব্দুল আলা মাওদুদী ছিলেন জামায়াতের আদর্শিক ভিত্তি। তার জ্ঞান, প্রজ্ঞা এবং লেখনীর যে গভীরতা, তার ধারে কাছেও পরবর্তীতে কোনো আমির পৌঁছাতে পারেনি। অধ্যাপক গোলাম আজম ছিলেন একজন দূরদর্শী সংগঠক, যিনি প্রতিকূলতার মধ্যেও জামায়াতকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। আবার মাওলানা মতিউর রহমান নিজামীর সময় জামায়াত রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষমতার অংশীদার ছিল, কিন্তু তাকে এবং তার সহকর্মীদের এক চরম পরিণতি বরণ করতে হয়েছিল। এরপর আসেন মাকবুল আহমদ। তার সময়কাল ছিল জামায়াতের জন্য সবচেয়ে দুঃসময়। শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে যখন দলটির অস্তিত্বই বিলীন হওয়ার পথে, তখন জামায়াতের নাম পরিবর্তন করে বা দলকে বিলুপ্ত করে দেওয়ার মতো গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই কঠিন সময়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দলকে আগলে রেখেছিলেন। অনেকেই মনে করেন মকবুল আহমদের সেই নীরব কিন্তু দৃঢ় ভূমিকার সঠিক মূল্যায়ন এখনও করা হয়নি। তিনিও তার সময়ের প্রেক্ষাপটে জামায়াতের অন্যতম শ্রেষ্ঠ আমির। এই পরিপ্রেক্ষিতে ডক্টর শফিকুর রহমানকে মূল্যায়ন করলে দেখা যায় তিনি গণতান্ত্রিক রাজনীতি এবং ভোটের ময়দানে জামায়াতকে অবশ্যই একটি নতুন উচ্চতায় তুলে ধরেছেন। শেষ পর্যন্ত জামায়াতের আমিরের পদটি কেবল একটি রাজনৈতিক বা প্রশাসনিক পদ না, এটি একটি আবেগঘন এবং মহা সম্মানের জায়গা। কর্মীদের কাছে আমির হলেন সংগঠনের প্রতীক। তার পুনর্নির্বাচন এই ইঙ্গিতে দেয় যে জামায়াতের রোকানরা তারা দেখানো পথে আস্থা রেখেছেন। তার বিশ্বাস করেন তার নেতৃত্বেই দলটির ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছাবে। সম্ভবত এটাই হতে যাচ্ছে। তবে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে, একজন সফল রাজনৈতিক নেতা হিসেবে নাকি আদর্শিক বিচ্যুতিতে পড়া একজন আমির হিসেবে, তার সময় বলে দেবে। আপাতত ডক্টর শফিকুর রহমানের কাঁধে এখন 85 বছরের উত্তরাধিকার এবং লক্ষ লক্ষ কর্মীর আকাশ ছোঁয়া ভার রয়েছে। তার প্রতিটা পদক্ষেপ এখন কেবল জামায়াতের না, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শ্রেষ্ঠত্বের বিতর্ক চলমান থাকবে, কিন্তু তার নেতৃত্ব যে জামায়াতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে তা নিয়ে আর কোনো সংশয় নেই।